হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা কেমিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পদার্থ বা মেটার নিয়ে আলোচনা করব। তবে দেরি না করে চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমরা দেখে নিই পদার্থ কী। যার ভর আছে, যা কিছুটা স্থান দখল করে, যা ইন্দ্রিয় গ্রাহ্য, তাকে পদার্থ বলে। যেমন জল, বায়ু, মাটি ইত্যাদি। অর্থাৎ যে সমস্ত জিনিসের ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে এবং যাকে ইন্দ্রিয় দ্বারা বোঝা যায়, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা পদার্থ বলবো। জল, বায়ু, মাটি ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থ আমরা দেখতে পাই। চলো নেক্সট দেখে নিই পদার্থের শ্রেণীবিভাগ সম্পর্কে। পদার্থকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার, হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার। কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার বলতে রাসায়নিকভাবে পদার্থকে কী কী ভাগে ভাগ করা যায়। আর ফিজিক্যাল বলতে পদার্থকে পদার্থের ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে কত ভাগে ভাগ করা যায়। ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়: সলিড বা কঠিন পদার্থ, লিকুইড বা তরল পদার্থ, গ্যাস বা গ্যাসীয় পদার্থ। এই তিন ভাগে ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে ভাগ করা যায়। এই তিনটার সম্পর্কে আমরা আগে থেকেই জানি। আমরা এখন দেখব পদার্থকে রাসায়নিকভাবে কী কী ভাগে ভাগ করা যায়। কেমিক্যাল ক্লাসিফিকেশন আমরা দেখি পদার্থের রাসায়নিকভাবে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পিওর সাবস্টেন্স বা বিশুদ্ধ পদার্থ, আর এক হচ্ছে মিক্সচার বা মিশ্র পদার্থ। মিশ্র পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার বা সমসত্ব মিশ্রণ, আর এক হচ্ছে হেটেরোজেনিয়াস মিক্সচার বা অসমসত্ব মিশ্রণ। হোমোজিনিয়াস মিক্সচারের একটি উদাহরণ হলো দ্রবণ বা সলিউশন। জলের মধ্যে আমরা যখন নুন কিংবা চিনি মেশাবো তখন আমরা দ্রবণ পাবো। এটি একটি হোমোজিনিয়াস মিক্সচার। হেটেরোজেনিয়াস মিক্সচারের উদাহরণ হচ্ছে কলয়েড এবং সাসপেনশন। কলয়েডের একটি উদাহরণ হচ্ছে দুধ এবং সাসপেনশনকে বাংলায় বলে প্রলম্বন। প্রলম্বনের একটি উদাহরণ হচ্ছে জলের মধ্যে বালি মেশালে যে মিশ্রণটি পাওয়া যায় তা। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে রাসায়নিকভাবে, আর এক হচ্ছে ভৌত অবস্থা অনুযায়ী। ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়: কঠিন, তরল এবং গ্যাসীয়। রাসায়নিকভাবে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়: পিওর সাবস্টেন্স বা বিশুদ্ধ পদার্থ, মিক্সচার বা মিশ্র পদার্থ। মিশ্র পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়: সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণের দুটি ভাগ হচ্ছে কলয়েড এবং সাসপেনশন বা প্রলম্বন। অর্থাৎ মিক্সচারকে আমরা তিন ভাগে ভাগ করা যায় বলতে পারি। মিক্সচারকে দ্রবণ, কলয়েড এবং প্রলম্বন, এই তিন ভাগে ভাগ করা যায়। এই মিক্সচার সম্পর্কে আরও ডিটেলসে আমরা কেমিস্ট্রির একটি চ্যাপ্টার দ্রবণ থেকে আরও ডিটেলসে জেনে নিব। এই চ্যাপ্টারে আমরা পিওর সাবস্টেন্স বা বিশুদ্ধ পদার্থের যে ভাগগুলি সেটা সম্পর্কে ডিটেলসটা জানব। পিওর সাবস্টেন্স বা বিশুদ্ধ পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে এলিমেন্টস বা মৌলিক পদার্থ, আর এক হলো কম্পাউন্ড বা যৌগিক পদার্থ। এলিমেন্ট বা মৌলিক পদার্থকে আরও তিন ভাগে ভাগ করা যায়। তা হচ্ছে মেটাল, এক নম্বর মেটাল বা ধাতু, দুই নম্বর মেটালয়েড বা ধাতুকল্প, তিন নম্বর হচ্ছে নন মেটাল বা অধাতু। তাহলে মৌলিক পদার্থকে আমরা বিশুদ্ধ পদার্থের যে দুটি ভাগ, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, সেই মৌলিক পদার্থকে আমরা ধাতু, অধাতু এবং ধাতুকল্প এই তিন ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে যে কম্পাউন্ড আছে বা যৌগিক পদার্থ আছে, সেই যৌগিক পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড, আর এক হচ্ছে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। জৈব পদার্থ এবং অজৈব পদার্থ। ঠিক আছে, এই হচ্ছে ম্যাটার বা পদার্থের শ্রেণীবিভাগ। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট দেখা যাক মৌলিক পদার্থ বলতে কী বোঝায়। মৌলিক পদার্থ আমরা দেখেছিলাম পদার্থের যে শ্রেণীবিভাগ আছে। রাসায়নিকভাবে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বিশুদ্ধ পদার্থ, আর এক হচ্ছে মিশ্র পদার্থ। বিশুদ্ধ পদার্থের যে দুটি ভাগ ছিল, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, সেই মৌলিক পদার্থের কথা এখানে আমরা আলোচনা করব। মৌলিক পদার্থ বলতে কী বোঝায় দেখে নিই। যেসব বিশুদ্ধ পদার্থকে কোনো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে অন্য কোনো নতুন পদার্থ সৃষ্টি করা যায় না,
বা কোনো প্রক্রিয়ার মাধ্যমেই তাদের সহজে তৈরি করা যায় না তাদের মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থের উদাহরণ হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, লোহা, তামা, কার্বন ইত্যাদি। মৌলিক পদার্থ ব্যাপারটি আরেকবার বুঝে নিই। যেসব বিশুদ্ধ পদার্থকে কোনো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে অন্য কোনো নতুন পদার্থ সৃষ্টি করা যায় না, অর্থাৎ মৌলিক পদার্থকে ভাঙলে আমরা অন্য কোনো নতুন পদার্থ পাবো না। যেমন অক্সিজেন আছে, অক্সিজেনকে যদি আমি ভাঙি তাহলে অক্সিজেনকে ভেঙে অক্সিজেনই পাবো, অন্য কোনো নতুন পদার্থ পাওয়া যাবে না। কোনোভাবে ভেঙে অক্সিজেন থেকে নতুন নতুন পদার্থ সৃষ্টি করা যাবে না। তেমনি লোহা আছে, লোহাকে ভেঙেও আমরা নতুন অন্য কোনো পদার্থ তৈরি করতে পারবো না। কার্বনকে ভেঙে আমরা নতুন কোনো পদার্থ তৈরি করতে পারবো না। আবার কোনো প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে সহজে তৈরি করা যাবে না। এমন হবে না যে দুটি পদার্থ মিক্স করে আমি অক্সিজেন পাবো, এমনও করতে পারবো না। অর্থাৎ দুটি নতুন পদার্থ মিক্স হয়ে মৌলিক পদার্থকে তৈরিও করা যাবে না। অর্থাৎ মৌলিক পদার্থকে সহজেই ভেঙে নতুন কোনো পদার্থ তৈরি করা যাবে না, এবং দুটি পদার্থ মিক্স করে নতুন মৌলিক পদার্থও তৈরি করা যাবে না। তাহলে আর মৌলিক পদার্থের উদাহরণ হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, লোহা, তামা, কার্বন ইত্যাদি অসংখ্য মৌলিক পদার্থ রয়েছে। মৌলিক পদার্থের সংখ্যা অসংখ্য নয়, মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, এবং মৌলিক পদার্থ বর্তমানে 118টি মৌলিক পদার্থকে পাওয়া যায়। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে 94টি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়, এবং বাকি যে 24টি মৌলিক পদার্থ আছে তাকে ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে আবিষ্কার করা হয়েছে। নেক্সট দেখে নিই, মৌলিক পদার্থ 3 ধরনের হয়। মৌলিক পদার্থ 3 ধরনের হয়, ধাতু, অধাতু এবং ধাতুকল্প। তা আমরা আগের চার্টে দেখেছিলাম। মৌলগুলিকে তাদের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে যে টেবিলে সাজানো হয়েছে তাকে পর্যায় সারণী বলে। এই 118টি মৌলিক পদার্থকে একটি টেবিল বা একটি চার্ট বানিয়ে পরপর সাজানো হয়েছে। ওই চার্ট বা টেবিলটিকে পর্যায় সারণী বলে। পর্যায় সারণী কেমন হয়? পর্যায় সারণীটি এমন দেখতে হয়। এখানে হাইড্রোজেন দিয়ে শুরু হয়েছে, এবং হাইড্রোজেনের পরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এমন করে টোটাল 118টি মৌলিক পদার্থের নাম এখানে আছে। এই পর্যায় সারণী সম্পর্কে ডিটেলসে আমরা অন্য একটি অধ্যায়ে, পর্যায় সারণী অধ্যায়ে আমরা আরও ডিটেলস দেখব। এখানে আপাতত আমরা এইটুকু জেনে রাখি যে 118টি মৌলিক পদার্থ এই পর্যায় সারণীতে রয়েছে। তাহলে মৌলিক পদার্থের সম্পর্কে আমরা কি জানবো? মৌলিক পদার্থের সম্পর্কে আমরা জানবো যে মৌলিক পদার্থকে নতুনভাবে সৃষ্টি করা যায় না, বা কোনো মৌলিক পদার্থকে ভেঙে অন্য কোনো পদার্থ পাওয়াও যায় না। মৌলিক পদার্থের সংখ্যা একদম নির্দিষ্ট হয়ে রয়েছে, 118টি মৌলিক পদার্থ পাওয়া যায়। মৌলিক পদার্থকে ধাতু, অধাতু ও ধাতুকল্প এই 3 শ্রেণীতে ভাগ করা যায়। পর্যায় সারণীতে মৌলিক পদার্থগুলিকে সাজানো হয়েছে। নেক্সট দেখা যাক ধাতু, অধাতু ও ধাতুকল্প। মৌলিক পদার্থগুলিকে এই যে 3 শ্রেণীতে ভাগ করা যায়, সেই 3 শ্রেণী সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিই। প্রথমে ধাতু সম্পর্কে জেনে নিই। যেসব মৌল সাধারণত কঠিন, উজ্জ্বল, শক্ত ও ভারী এবং তাপ ও তড়িতের সুপরিবাহী হয় তাদের ধাতু বলে। অর্থাৎ ধাতুগুলি কঠিন হবে, উজ্জ্বল হবে, শক্ত, ভারী হবে এবং তাপ ও তড়িৎ পরিবহন করতে পারবে। কয়েকটি ধাতুর উদাহরণ হচ্ছে লোহা, তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি বিভিন্ন ধাতু রয়েছে। নেক্সট দেখি অধাতু সম্পর্কে। যেসব মৌল সাধারণত অনুজ্জ্বল, হালকা, তাপ ও তড়িতের কুপরিবাহী এবং ভঙ্গুর হয় তাদের অধাতু বলে। অর্থাৎ অধাতু হচ্ছে ধাতুর ঠিক উল্টো। অধাতুগুলি অনুজ্জ্বল হয়, হালকা হয়, তাপ ও তড়িতের কুপরিবাহী অর্থাৎ তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে না, ভঙ্গুর হয় অর্থাৎ সহজেই ভেঙে যায়। ধাতু হচ্ছে সহজেই ভাঙে না, ধাতুকে বাঁকানো যায় অর্থাৎ ধাতু নমনীয় হয়, কিন্তু অধাতু ভঙ্গুর হয় অর্থাৎ অধাতুকে সহজেই ভাঙা যায়। কয়েকটি অধাতু হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, সালফার ইত্যাদি বিভিন্ন অধাতু রয়েছে। নেক্সট দেখে নিই ধাতুকল্প। ধাতু অধাতু উভয়ের ধর্ম সমন্বিত পদার্থকে ধাতুকল্প বলে। অর্থাৎ ধাতু এবং অধাতু উভয়েরই ধর্ম এই ধাতুকল্পে পাওয়া যায়। কয়েকটি ধাতুকল্প হচ্ছে অ্যান্টিমনি, বিসমাথ, আর্সেনিক ইত্যাদি। তাহলে আমরা জানলাম মৌলিক পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, ধাতু, অধাতু ও ধাতুকল্প। এই ধাতু, অধাতু ও ধাতুকল্প সম্পর্কেও আমরা জানলাম। নেক্সট দেখে নিই যৌগিক পদার্থ। বিশুদ্ধ পদার্থকে যে 2টি ভাগে ভাগ করা যায়, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ সম্পর্কে আমরা জানলাম, এখন জেনে নিই যৌগিক পদার্থ সম্পর্কে। যৌগিক পদার্থ বলতে
যেসব পদার্থ দুই বা তার বেশি মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয় এবং যাদের ধর্ম উপাদান মৌলগুলির ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা তাদের যৌগিক পদার্থ বলে। অর্থাৎ যৌগিক পদার্থ দুই বা তার বেশি মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয় এবং উৎপন্ন এই যৌগিক পদার্থে তার উপাদান মৌলগুলির ধর্ম একদম থাকে না। উদাহরণ হিসেবে আমরা বলি জল একটি যৌগিক পদার্থ, কারণ জল হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি মৌলিক পদার্থ নিয়ে তৈরি হয়। হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি মৌলিক পদার্থ নিয়ে জল তৈরি হয় এবং এই উৎপন্ন জলে না হাইড্রোজেনের বৈশিষ্ট্য থাকে না অক্সিজেনের বৈশিষ্ট্য থাকে। অর্থাৎ উৎপন্ন এই জল যৌগটিতে হাইড্রোজেন মৌলটির বৈশিষ্ট্যও থাকে না এবং অক্সিজেন মৌলটির বৈশিষ্ট্যও থাকে না, তাই জল একটি যৌগিক পদার্থ। এমন আরও যৌগিক পদার্থ রয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড একটি যৌগিক পদার্থ, যেখানে কার্বন এবং অক্সিজেন এই দুটি মৌলিক পদার্থ বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে এবং এই কার্বন ডাইঅক্সাইড যৌগটিতে কার্বন মৌলটির বৈশিষ্ট্যও থাকে না এবং অক্সিজেন মৌলটির বৈশিষ্ট্যও থাকে না। তাহলে যৌগিক পদার্থকে আমরা বলতে পারি মৌলিক পদার্থ দিয়ে যৌগিক পদার্থ তৈরি হয় এবং এই উৎপন্ন যৌগিক পদার্থটিতে উপাদান মৌলগুলির ধর্ম থাকে না। নেক্সট দেখে নেই কয়েকটি যৌগিক পদার্থ বা কয়েকটি যৌগ হলো জল, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, খাদ্য লবণ। নেক্সট দেখি যৌগিক পদার্থকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করলে উপাদান মৌলগুলিকে পাওয়া যায়। অর্থাৎ যৌগিক পদার্থকে, যেমন জল একটি যৌগিক পদার্থ, জলকে যদি আমরা রাসায়নিকভাবে ভাঙি, এর মধ্যে যদি কারেন্ট পাঠানো যায়, জল তার উপাদান মৌলগুলিতে বিশ্লিষ্ট হয়ে যাবে। অর্থাৎ জল থেকে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন আবার পেতে পারি। তাহলে যৌগিক পদার্থ সম্পর্কে আমরা বুঝলাম যৌগিক পদার্থ দুই বা তার বেশি মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয় এবং উৎপন্ন যৌগিক পদার্থে উপাদান মৌলগুলির ধর্ম থাকে না। কয়েকটি যৌগিক পদার্থ জল, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, খাদ্য লবণ। এবং যৌগিক পদার্থ সম্পর্কে আরও জানলাম যে যৌগিক পদার্থকে বিশ্লেষণ করলে উপাদান মৌলগুলিকে পাওয়া যায়। যৌগিক পদার্থকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করলে তার উপাদান মৌলগুলিকে আবার পাওয়া যেতে পারে। নেক্সট দেখা যাক মিশ্র পদার্থ সম্পর্কে। দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যে মিশ্রণ পাওয়া যায় তাকে মিশ্র পদার্থ বলে। অর্থাৎ মিশ্র পদার্থ আমরা খুব সহজেই তৈরি করতে পারি। মিশ্র পদার্থ জলের মধ্যে আমরা নুন দিলাম বা জলের মধ্যে আমরা চিনি দিলাম, তাহলে আমরা মিশ্র পদার্থ তৈরি করতে পারি। মিশ্র পদার্থকে আমরা এভাবেও তৈরি করতে পারি, জলের মধ্যে বালি দিলাম, তাহলে আমরা মিশ্র পদার্থ তৈরি করতে পারবো। তাহলে মিশ্র পদার্থ হচ্ছে দুই বা তার বেশি পদার্থ যখন যে কোনো অনুপাতে মিশে যায় তখন আমরা মিশ্র পদার্থ পাই। কয়েকটি মিশ্র পদার্থ হচ্ছে চিনির দ্রবণ, শরবত, বায়ু, সংকর ধাতু ইত্যাদি বিভিন্ন মিশ্র পদার্থ রয়েছে। মিশ্র পদার্থকে সহজেই বিভিন্ন ভৌত প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে উপাদান মৌলগুলিকে আলাদা করা যায়। অর্থাৎ মিশ্র পদার্থের ক্ষেত্রে মিশ্র পদার্থ যা দিয়ে তৈরি হয়েছে সেগুলিকে আমরা সহজেই ভৌত প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করতে পারি। যেমন জলের মধ্যে যখন আমরা চিনি দিব বা জলের মধ্যে যখন আমরা লবণ দিব, যে মিশ্রণটি পাবো তার মধ্যে যে উপাদানগুলি আছে সেগুলিকে আমরা ভৌত প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করতে পারি। যেমন জলের মধ্যে যদি লবণ দিয়ে আমরা মিশ্রণটি পাই, তাহলে এটিকে উত্তপ্ত করলে জল বাষ্পীভূত হবে এবং লবণ এখানে পড়ে থাকবে। এইভাবে আমরা জল এবং লবণকে পৃথক করতে পারি ভৌত প্রক্রিয়ার মাধ্যমেই। তাই চিনির দ্রবণ বা লবণের দ্রবণ এটি একটি মিশ্র পদার্থ। মিশ্র পদার্থে উপাদানগুলির নিজস্ব ধর্ম বজায় থাকে। অর্থাৎ জলের মধ্যে চিনি দেওয়ার পর যে মিশ্রণটি পাওয়া যাচ্ছে তার মধ্যে জলের বৈশিষ্ট্যও থাকছে এবং চিনির বৈশিষ্ট্য পাওয়া যায়। এটি মিশ্রণের আরেকটি বৈশিষ্ট্য। নেক্সট দেখা যাক মৌলিক পদার্থ সম্পর্কিত কিছু তথ্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন জেনে নিব। প্রথমে দেখি
মৌলিক পদার্থ কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেন রবার্ট বয়েল। মৌলিক পদার্থ কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেন রবার্ট বয়েল নামক এই বিজ্ঞানী। নেক্সট দেখা যাক, বেশিরভাগ মৌলই কঠিন পদার্থ। এই যে 118টি মৌলিক পদার্থ আমরা পর্যায় সারণী দেখেছিলাম, তার মধ্যে বেশিরভাগ মৌলই কঠিন পদার্থ। 11টি মৌলিক পদার্থ আছে গ্যাসীয় এবং শুধুমাত্র 2টি রয়েছে তরল। দুটি তরলের মধ্যে একটি পদার্থ পারদ, যা ধাতু, এবং অপরটি হচ্ছে ব্রোমিন, যা অধাতু। তাহলে কঠিন হচ্ছে 118টি মৌলিক পদার্থের মধ্যে 2টি তরল পদার্থ আছে, যার মধ্যে পারদ একটি ধাতু এবং ব্রোমিন হচ্ছে একটি অধাতু। এছাড়াও আরও 2টি মৌল আছে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যারা তরল অবস্থায় থাকতে পারে। এরা হলো গ্যালিয়াম ও সিজিয়াম। অর্থাৎ পারদ এবং ব্রোমিন ছাড়াও আরও 2টি মৌলিক পদার্থ আছে যারা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কাছাকাছি তরল অবস্থায় থাকতে পারে, যেমন গ্যালিয়াম ও সিজিয়াম। 118টি মৌলিক পদার্থের মধ্যে ধাতুর সংখ্যা 91টি, অধাতুর সংখ্যা 20টি এবং ধাতুকল্পের সংখ্যা 7টি রয়েছে। এই যে 118টি মৌলিক পদার্থ দেখেছিলাম, তার মধ্যে 91টি ধাতু রয়েছে, 20টি অধাতু রয়েছে এবং ধাতুকল্প 7টি রয়েছে। পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত মৌল হলো অক্সিজেন। অর্থাৎ পৃথিবীতে 118টি মৌলিক পদার্থের মধ্যে সবচেয়ে বেশি যে মৌলিক পদার্থটি পাওয়া যায় তা হলো অক্সিজেন। 46.6% অক্সিজেন রয়েছে। পৃথিবী পৃষ্ঠে হচ্ছে আর্থ ক্রাস্টে সবচেয়ে বেশি মৌলিক পদার্থ যেটি পাওয়া যায় সেটি হচ্ছে অক্সিজেন। মানব শরীরে সর্বাধিক প্রাপ্ত মৌল অক্সিজেন। অর্থাৎ মানুষের শরীরেও সবচেয়ে বেশি যে পদার্থটি রয়েছে তা হলো অক্সিজেন। 65% অক্সিজেন আমাদের শরীরে রয়েছে। অক্সিজেনের পরে পৃথিবী পৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল সিলিকন। পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি যে মৌলিক পদার্থটি পাওয়া যায় তা হচ্ছে অক্সিজেন, এবং অক্সিজেন হচ্ছে 46.6%। এই অক্সিজেনের পরে যে মৌলটি পৃথিবী পৃষ্ঠে পাওয়া যায় তার নাম হচ্ছে সিলিকন। 27.7% সিলিকন পৃথিবী পৃষ্ঠে পাওয়া যায়। অক্সিজেনের পরে মানব শরীরে সর্বাধিক প্রাপ্ত মৌল কার্বন। মানব শরীরে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন, 65%। এই মানব শরীরে অক্সিজেনের পরে যে মৌলটি পাওয়া যায় তার নাম হচ্ছে কার্বন। 18.5% কার্বন মানব শরীরে পাওয়া যায়। নেক্সট দেখে নেই, পৃথিবী পৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত ধাতু। ধাতুর মধ্যে পৃথিবী পৃষ্ঠে যেটি সবচেয়ে বেশি পাওয়া যায় তা হচ্ছে অ্যালুমিনিয়াম। পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি যে মৌলটি পাওয়া যায় তার নাম অক্সিজেন, কিন্তু অক্সিজেন ধাতু নয়, অক্সিজেন গ্যাস বা অক্সিজেন অধাতু। কিন্তু পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি যে ধাতুটি পাওয়া যায় তার নাম হবে অ্যালুমিনিয়াম। সবচেয়ে হালকা মৌল, 118টি মৌল যে রয়েছে তার মধ্যে সবচেয়ে হালকা মৌল কোনটি বলা হয়? হাইড্রোজেন। সবচেয়ে হালকা ধাতুগুলির মধ্যে যে সবচেয়ে হালকা তার নাম লিথিয়াম। সবচেয়ে ভারী মৌল আনঅ্যানোটিয়াম। কৃত্রিমভাবে প্রস্তুত করা এই আনঅ্যানোটিয়াম হচ্ছে সবচেয়ে ভারী মৌল, কিন্তু প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন সবচেয়ে ভারী মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম। সবচেয়ে মূল্যবান ধাতু প্ল্যাটিনাম। সোনার চেয়েও বেশি দামি প্ল্যাটিনাম হচ্ছে মূল্যবান ধাতু। নরম হালকা ধাতু যা ছুরি দিয়ে কাটা যায়, ধাতু অথচ ছুরি দিয়ে কাটা যায় এমন ধাতু হচ্ছে সোডিয়াম। তড়িতের সুপরিবাহী অধাতুরা সাধারণত তাপ ও তড়িতের সুপরিবাহী হয় না, কিন্তু গ্রাফাইট রয়েছে যেটি তাপ ও তড়িতের সুপরিবাহী। চকচকে অধাতু, অর্থাৎ অধাতু সাধারণত চকচক করে না, কিন্তু গ্রাফাইট ও আয়োডিন দুটি অধাতু রয়েছে যারা চকচক করে। সবচেয়ে ভারী অধাতুর মধ্যে সবচেয়ে ভারী হলো আয়োডিন। তড়িতের উত্তম সুপরিবাহী ধাতু রূপার পরে তাও রয়েছে তামা। সবচেয়ে নমনীয় ধাতু অর্থাৎ যাকে সহজেই গলানো যায় এবং যা দিয়ে বিভিন্ন অলঙ্কার তৈরি করা যায় এরকম ধাতু হচ্ছে সোনা। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন।
সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। এই তড়িৎ ঋণাত্মক বলতে কী বোঝায় এটি পর্যায় সারণী চ্যাপ্টারে আমরা আরও ভালো করে জানব। আপাতত আমরা জানি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। কেরোসিনে রাখা হয় যে ধাতুকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় তার নাম হচ্ছে সোডিয়াম। সোডিয়ামকে জলের মধ্যে রাখলে এটি আগুন ধরে যায়, তাই সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তাহলে এই ছিল কেমিস্ট্রি থেকে একটি চ্যাপ্টার পদার্থ নিয়ে আলোচনা। আশা করি এই চ্যাপ্টারে আলোচ্য সব বিষয়বস্তু তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ। কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো সাজেশন দিতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও অন্য কিছু টপিক নিয়ে।